1757 সালের পলাশির যুদ্ধ এবং 1764-তে যে বক্সারের যুদ্ধে ইংরেজদের সাফল্য, যার ফলে বাংলা তথা সারা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের প্রসার এবং উপনিবেশ দখলের পথ সুগম হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই বর্ধিত ক্ষমতার কোনো আইনগত ভিত্তি ছিল না। সেই আইনগত ভিত্তি বা আইনানুগ স্বীকৃতির জন্য রবার্ট ক্লাইভ যখন দ্বিতীয়বার বাংলায় ফিরে এলেন, তখন তিনি সুচিন্তিতভাবে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার পাশাপাশি সেই ক্ষমতাকে যাতে আইনগত স্বীকৃতির ওপরে দাঁড় করানো যায় সেই চেষ্টা তিনি করেছিলেন। আমরা জানি যে বক্সারের যুদ্ধ চলাকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে অপসারণ করলে মীর জাফরকে দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব পদে বসান। আবার মীর জাফরের মৃত্যুর পর তার নাবালক পুত্র নজমুদ্দৌলা বাংলার নবাব হন। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু বক্সারের যুদ্ধে শুধু বাংলার নবাব যুক্ত ছিলেন, মীর কাসিম যুক্ত ছিলেন তাই নয়, সেই যুদ্ধে একদিকে ছিলেন অযোধ্যার সুজাউদ্দৌলা, অন্যদিকে ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে এই ত্রিশক্তি যে মৈত্রী জোট, যারা পরাজিত তাদের কাছ থেকে কিভাবে অতিরিক্ত সুযোগ সুবিধা আদায় করা যায়, সেই জায়গা থেকে রবার্ট ক্লাইভ 3টি সন্ধি করেছিলেন। একদিকে বাংলার নবাব নজমুদ্দৌলার সাথে, যে সন্ধিতে মূলত বলা হয়েছিল যে বাংলা পরিচালনার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নায়েব নাজিমকে নিযুক্ত করবে, সেই নায়েব নাজিমের হাতেই থাকবে মূল ক্ষমতা। সামনে থাকবে নবাব, নামমাত্র নবাব, পুতুল নবাব। আর যে রেসিডেন্ট দরবারে থাকবে, মুর্শিদাবাদের দরবারে, তাদের পরামর্শ এবং নির্দেশ মেনে চলতে নবাব বাধ্য থাকবে। শুধু তাই নয়, বাংলা থেকে যে রাজস্ব ব্যবস্থা, রাজস্ব আদায়, সেখান থেকে বছরে 53 লক্ষ টাকার বিনিময়ে নবাবকে যাবতীয় খরচ সংকুলান করতে হবে, সামরিক বেসামরিক এমনকি তার পরিবারের খরচ পর্যন্ত। আবার কোম্পানির অনুমতি ছাড়া, ইংরেজদের অনুমতি ছাড়া নবাব দিল্লি সম্রাটের নিজামতি ফরমান আনতে পারবেন না, অথবা কোম্পানি নিযুক্ত যে নায়েব নাজিম তাদেরকে অপসারণ করতে পারবেন না। এইভাবে নবাবের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সন্ধি স্বাক্ষর করেছিল,
যার ফলে বাংলার নবাবের প্রকৃত কোনো ক্ষমতা থাকলো না। নবাব সাধারণ মানুষের চোখে বাংলার নবাব, কিন্তু প্রকৃত অর্থে তিনি হলেন মূল্যহীন, ক্ষমতাহীন। আড়ালে থেকে গেল সেই নায়েব নাজিমকে যারা নিযুক্ত করেছে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লর্ড ক্লাইভ দ্বিতীয় চুক্তি করলেন অযোধ্যার সুজাউদ্দৌলার সাথে। যেহেতু অযোধ্যা সুজাউদ্দৌলা বক্সারের যুদ্ধে পরাজিত, তাই সেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ইংরেজরা আদায় করে নিল কারা ও এলাহাবাদ নামক দুটি জায়গা, আর আদায় করল 50 লক্ষ টাকা। তৃতীয় সন্ধি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে। সেই সন্ধির শর্ত অনুসারে ওই কারা এবং এলাহাবাদ সহ বার্ষিক 26 লক্ষ টাকা করের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদায় করে নিল বাংলার দেওয়ানি। দেওয়ানি লাভ করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি এই দেওয়ানি? দেওয়ানি হলো ভূমি রাজস্ব আদায়ের অধিকার এবং দেওয়ানি বিচারের অধিকার। ফলে বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে বাংলার নবাব অযোধ্যা সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এই যে নানাবিধ সুযোগ সুবিধা গ্রহণ করল, তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মান, সম্মান, মর্যাদা, সামরিক শক্তি সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল। যে দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল, সেই ভূমি রাজস্ব মূলত একটি দেশ বা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বা মানদণ্ড ছিল, যা কখনো নবাবের হস্তচ্যুত হয়নি। এই প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই অধিকার লাভ করার ফলে বাংলার নবাব নাম সর্বস্ব নবাবে পরিণত হল। কিন্তু সুচতুর ক্লাইভ এত কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরেও বেশ কিছু অসুবিধাজনিত কারণে সরাসরি এই অধিকারগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা তার কর্মচারীকে সকলের সামনে আনতে পারেননি। কারণ একদিকে তিনি ভেবেছিলেন যে দেওয়ানির বিষয় ইংরেজ কোম্পানির বা কর্মচারীদের অজানা হতে পারে। ওই সময়ে অন্যান্য যে বিদেশি শক্তি তারা ঈর্ষান্বিত হতে পারে। কোনো বিদেশি শক্তি যাতে শত্রুতায় পরিণত না হয়, তার জন্য রবার্ট ক্লাইভ এই ধরনের পাওয়ার বিহাইন্ড দি থ্রোন পদ্ধতি অবলম্বন করতে তাকে হয়েছিল। একদিকে বাংলার নবাব, তার দায়িত্বে থাকলো প্রজা পালন, আর বাংলার নিজামতি হিসেবে সামরিক, প্রশাসনিক যাবতীয় কাজকর্ম করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত নায়েব নাজিম। তারা দুজনকে এই বিষয়ে মনোনীত করেছিলেন। বাংলায় ছিলেন নায়েব নাজিম হিসেবে রেজা খাঁ, বিহার আর উড়িষ্যার ক্ষেত্রে নায়েব নাজিম হিসেবে মনোনীত হন সীতাবু রায়। তাদের মাধ্যমে মূলত বাংলার প্রকৃত শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। একদিকে নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব, কোনো ক্ষমতা নেই, অর্থনীতি নেই তো কোনো ক্ষমতা নেই। অর্থনীতি যে কোনো সমাজের, যে কোনো রাষ্ট্রের মানদণ্ড, সেই মানদণ্ড
হস্তচ্যুত, হাতছাড়া। স্বাভাবিকভাবেই প্রজা পালনের যে দায়বদ্ধতা বাংলার নবাবের, সেই দায়িত্ব ছাড়া মূল দায়িত্ব, প্রকৃত দায়িত্ব, অর্থনৈতিক ক্ষমতা, সেই ক্ষমতা হাতছাড়া হয়ে গেল। বাংলার নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব, রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার। আর কোম্পানি পেল প্রজা পালনের কোনো দায়িত্ব নেই, অর্থনৈতিক ক্ষমতা তার হস্তগত। ফলে কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা, পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। এই যে জোড়াতালি দেওয়া এক শাসন ব্যবস্থা, যা কুশাসনের নামান্তর, তাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন। একদিকে নবাব আর প্রকৃত ক্ষমতার মালিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে এই দ্বৈত শাসনের ফলে, যে দ্বৈত শাসন চালু করলেন বাংলায় রবার্ট ক্লাইভ, সেই দ্বৈত শাসন হয়তো একদিকে ইংরেজদের মান সম্মান মর্যাদা সামরিক শক্তির পরিচয় বহন করে, ইংরেজদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, সারা ভারতবর্ষে উপনিবেশের দরজা খুলে যায়, কিন্তু ভারতীয়দের দিক থেকে বাংলাদেশের মানুষের কাছে এই দ্বৈত শাসন ছিল অরাজকতার নামান্তর। অর্থনীতির ক্ষেত্রে আমরা জানি সেই পলাশির যুদ্ধের পর থেকেই যে পলাশির লুণ্ঠন শুরু হয়েছিল, রাজস্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, অতিরিক্ত রাজস্বের হার, যেখানে আগের বছর যে রাজস্বের পরিমাণ ছিল, পরের বছর সেই রাজস্বের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। নানা ধরনের কর, সম্পদের এই যে উদ্বৃত্ত, যার ফলে ভারতবর্ষের সম্পদ, ধনরত্ন ইংল্যান্ডে চলে যেতে শুরু করলো, অর্থনৈতিক নির্গমন ঘটল। আমরা সেই ছবি দাদাভাই নৌরোজির বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে পাই, যে অর্থনৈতিক নির্গমন তত্ত্ব তিনি দিয়েছেন। সেখানে ইংল্যান্ড তার শিল্প বিপ্লবের চাকাকে তত্তর করে ঘুরিয়েছে, আর বাংলার বুকে নেমে এসেছে বাংলার মানুষের হাহাকার আর আর্তনাদ। ফলে এই যে অর্থনৈতিক ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হলো, সেই জায়গায় দাঁড়িয়ে যে অর্থ একদা ইংল্যান্ড থেকে আসতো, ইংল্যান্ড আর সেই অর্থ ভারতবর্ষে পাঠালো না, কারণ মাছের তেলে মাছ ভাজতে হবে। এই রাজস্ব আদায়ের অর্থ দিয়েই রাজ্য বিস্তার করতে হবে, বাণিজ্য বাড়াতে হবে, সৈন্যবাহিনী গঠন করতে হবে, দুর্গ নির্মাণ করতে হবে। ফলে একদিকে দেওয়ানি লাভ এবং দ্বৈত শাসনকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৌষ মাস আর বাংলার মানুষের সর্বনাশ। এই জায়গায় দাঁড়িয়ে যে অর্থনৈতিক শোষণ শুরু হয়েছিল, যা ভারতবর্ষের আগে হয়নি, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, কৃষিভিত্তিক ভারতবর্ষ তথা বাংলাদেশের কৃষক সমাজে চাহিদা ছিল, অভাব ছিল, কিন্তু কখনো ভূমি থেকে উচ্ছেদ হতে হয়নি। এই প্রথম বর্ধিত খাজনা, বিভিন্ন ধরনের কর অনাদায়ের জন্যে কৃষককে ভূমিচ্যুত হতে হয়েছে। অসম শুল্ক ব্যবস্থা, যার ফলে বাংলার
বণিক, দেশীয় বণিক গোষ্ঠী ব্যবসা বাণিজ্যকে নিরাপদের সাথে আর চালাতে না পেরে ব্যবসা বাণিজ্যের ক্রমাগত ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ভেঙে পড়েছে বাংলার কুটির শিল্প, বাংলার বয়ন শিল্প। এত অরাজকতা, যে অরাজকতা বাংলার মানুষ এর আগে কখনো দেখেনি। আমরা জানি রবার্ট ক্লাইভ চেয়েছিলেন এই সুযোগ সুবিধাগুলিকে একটা আইনগত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, দেওয়ানি লাভের ফলে সেই আইনগত ভিত্তি তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুঘল সম্রাট, ভারত সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি আদায়ের অধিকার দিয়েছিল, দেওয়ানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা আইনগত স্বীকৃতি পেয়েছিল। কিন্তু তো সেই স্বীকৃতি বাংলার মানুষকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, আমরা জানি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠে সেই মর্মন্তুদ ছবি আমরা পেয়েছি, সেটা আমরা পরে আসছি। খোদ ইংল্যান্ডে এর পার্লামেন্টে এই দ্বৈত শাসনের পরিপ্রেক্ষিতে যে দুর্নীতির বহর, তার বিরুদ্ধে ঝড় উঠেছিল। জর্জ ওয়াল্টাস তিনি বলেছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, আমি দৃঢ় বিশ্বাসের সাথে, জ্ঞানের সাথে বলতে চাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এই রকম ভণ্ড, বিভ্রান্তিকর, অত্যাচারী শাসক পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। শুধু পার্লামেন্টে কেন, খোদ রবার্ট ক্লাইভ তিনি বলেছেন যে আমি দেখিনি বা আমি শুনিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত বেশি দুর্নীতি, ঘুষ, উৎকোচ, উৎপীড়ন, শোষণ অন্য কোনো সভ্য সমাজে সংগঠিত হয়েছে কিনা। জনকে, ঐতিহাসিক জনকে বলেছেন দ্বৈত শাসন বিশৃঙ্খল অবস্থাকে আরো অনেক বেশি বিশৃঙ্খল করেছিল। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদিকে সাফল্য, অন্যদিকে বাংলার মানুষের হতাশা। এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির এই অরাজকতাকে নিয়ন্ত্রণ করার জন্য পার্লামেন্টে বেশ কিছু ভাবনা চিন্তা হয়েছিল, কোম্পানির কর্মকর্তারাও ভাবনা চিন্তা করেছিলেন। সেখানে দাঁড়িয়ে সুপারভাইজার নিয়োগ, তদন্ত কমিটি নিয়োগ প্রভৃতির মধ্যে দিয়ে যাতে কোম্পানির এই দুর্নীতিকে রদ করা যায়, সেই ভাবনা চিন্তাও তারা করেছিলেন। অবশেষে ভেরোলেস্ট কার্টিয়ারের পর বাংলার গভর্নর হিসেবে যখন ওয়ারেন হেস্টিংসের আগমন ঘটল, যদিও তিনি ইতিপূর্বে কোম্পানির কর্মচারী হিসেবে বাংলায় কয়েক বছর কাটিয়েছিলেন, ফলে তার একটা ধারণা ছিল, তার একটা অভিজ্ঞতা ছিল বাংলার সমাজ জীবন সম্পর্কে। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ারেন হেস্টিংস ভারতে বাংলার গভর্নর হিসেবে আসার পরে বাংলার এই অরাজকতার হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যে তিনি 1772 সালে এই দ্বৈত শাসনের অবসান ঘটান। যেটা বলছিলাম, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক মর্মন্তুদ, এক বীভৎস ছবি ভেসে উঠেছিল তার আনন্দমঠ গ্রন্থে। 1765 সালে দেওয়ানি লাভের মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা যে বেপরোয়া শাসনের নামে শোষণ চালিয়েছিল,
লুণ্ঠন চালিয়েছিল, যার ফলে বাংলায় সংগঠিত হয়েছিল ৭৬-এর মন্বন্তর। ১৭৭০ সালে এই ৭৬-এর মন্বন্তর হয়েছিল ১১৭৬ বঙ্গাব্দ। সেই বঙ্গাব্দ অনুযায়ী এই মন্বন্তরের নাম হয় ৭৬-এর মন্বন্তর। যাই হোক, ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছেন, একথা ঠিক। তথাপি আরও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্যে তার পরের বছর ১৭৭৩-এ রেগুলেটিং অ্যাক্ট পাশ করা হয় ইংল্যান্ডের পার্লামেন্টে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা বাণিজ্যিক গোষ্ঠীর যে লোভ লালসা তাকে নিয়ন্ত্রণ করার জন্যে। যাই হোক, ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটানোর পরেই যে বাণিজ্যিক গোষ্ঠী হিসেবে তারা বাণিজ্য করতে এসেছিল, বাণিজ্যিক কোম্পানি শেষে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়।